প্রিয় দর্শক, আজ শুক্রবার 12 সেপ্টেম্বর 2025। স্বাগতম সারা বাংলা .নেটের সাপ্তাহিক আয়োজন টপ অফ দ্য উইকে। সাথে আছেন সঞ্জিতা জুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর, ডাকসু নির্বাচন। গেল সপ্তাহে দেশের সবচেয়ে আলোচিত খবরগুলোর মধ্যে অন্যতম খবর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 6 বছর পর গত মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে প্রায় 40,000 ভোটারের মধ্যে 70% বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন। অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদেক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন। জিএম পদে ছাত্র শিবিরের SM ফরহাদ এবং AGM পদে জয়ী হয়েছেন ছাত্র শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান। সবচেয়ে আলোচনায় উঠে এসেছে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্র দল থেকে কেউ নির্বাচিত না হওয়ার বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচনের ফলাফলে বিএনপির টনক নড়া উচিত। শুধু বড় দল হিসেবেই ক্ষমতায় হাতে চলে আসবে এমনটি চিন্তা না করে জনগণের পাশে যেতে বিএনপিকে পরামর্শ দেন তারা। ঘুরে ফিরে দেশের সব মিডিয়াতেই এই খবরগুলো আলোচনায় ছিল। এছাড়া গেল সপ্তাহে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন, যে খবর ছিল দেশের সব গণমাধ্যমে। গোয়ালন্দে নুরাল পাগলার কবর ভাঙচুর। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিকারী নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর ভেঙে তার মরদেহ উত্তেজিত জনতা তুলে এনে পুড়িয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর গোয়ালন্দে পৌরসভা 5 নম্বর ওয়ার্ডে জুরান মোল্লাপাড়ায় এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল তৌহিদি জনতা আগে থেকে সংগঠিত হয়ে দরবার শরীফ ও তার বাড়িতে হামলা চালায়। শুরু হয় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ। হামলায় অন্তত 50 জন আহত হন, যাদের মধ্যে দরবারের ভক্তরা ছিলেন সংখ্যায় বেশি। সম্প্রতি ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হলে তাকে গোয়ালন্দ দরবার শরীফের মাটি থেকে উঁচু স্থানে কাবা শরীফের আদলে একটি কাঠামো বানিয়ে দাফন করা হয়। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। বিক্ষোভকারীরা দাবি করেন, নুরুল হক নিজেকে ইমাম মাহাদি ও খোদা দাবি করতেন, যা তারা শরীয়ত বিরোধী বলে মনে করেন। তাদের ভাষ্যে কবর পুড়িয়ে দেওয়ার মাধ্যমে তার ভণ্ডামির অবসান হয়েছে। গেল সপ্তাহে এই খবরটি দেশের সব গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ। পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড NBR এর গোয়েন্দা সেল CID। গত বুধবার সকালে গোপন খবরের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়। রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় 128 নম্বর লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। NBR সূত্রে জানা যায়, পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার 2টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। একটি হিসাবে 12 লাখ টাকা FDR আছে, আরেকটিতে আছে 44 লাখ টাকা। ওই দুটি হিসাবে মোট 56 লাখ টাকার সন্ধান পেয়েছে কর গোয়েন্দারা। এসব হিসাব এখন জব্দ করা হয়েছে, টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এই খবরটি প্রতিটি গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশ পেয়েছে। খেলার খবর। অবরুদ্ধ নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। প্রীতি ম্যাচে সফরে গিয়ে অবরুদ্ধ নেপালে আটকা পড়েছিল বাংলাদেশ দল। 4 দিনের টান উত্তেজনার পর অবশেষে দেশে ফিরেছেন জামাল ভুঁইয়া। বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের সব সদস্য। নেপালে চলমান সংঘাতে বাতিল হয়েছিল বাংলাদেশ নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। সেদিন থেকেই হোটেলে আটকা পড়েছিলেন দলের সদস্যরা। গত 9 সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় পরবর্তী দুদিনেও সেটা সম্ভব হয়নি। বাংলাদেশ দলকে দেশে ফিরিয়ে আনার জন্য শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ সরকার। অবশেষে 11 সেপ্টেম্বর বিশেষ বিমানে জামাল ভুঁইয়াদের দেশে ফিরে এনেছেন তারা। এশিয়া কাপ শুরু। টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনেক শঙ্কা ছিল, তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে গড়ালো এশিয়া কাপের এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতে 9 সেপ্টেম্বর পর্দা উঠেছে এশিয়া কাপের। উদ্বোধনী ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতকে ঘুরিয়ে দিয়েছে ভারত। আন্তর্জাতিক খবর। গণ অভ্যুত্থানের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা ওলি জেনারেশন জি বিক্ষোভ ও 19 জনের মৃত্যুর পর পদত্যাগ করেছেন। জেএনজে প্রোটেস্ট আন্দোলনের অন্যতম দাবি ছিল তার পদত্যাগ। বিক্ষোভকারীরা পার্লামেন্টে আগুন লাগানো সহ রাজনৈতিক নেতাদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। পদত্যাগপত্রে ওলি বলেন, সাংবিধানিকভাবে সংকট সমাধানের জন্য তিনি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগের আগে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। গত 4 সেপ্টেম্বর থেকে সরকার 26টি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধ করে, যা আন্দোলনের মূল কারণ হিসেবে বিবেচিত। প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু
শুরু হলেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ও সহিংসতায় ১৯ জন নিহত হন। গত সপ্তাহে এই খবরগুলো ছিল সবচেয়ে আলোচনায়। ইসরায়েল কাতার রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলাটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪:১৫টার দিকে দোহার একটি আবাসিক এলাকায় এই হামলার বিস্ফোরণের পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইসরায়েল জানায়, গোয়েন্দা সংস্থার সহায়তায় এই হামলা চালানো হয়েছে। কয়েকদিন আগেই দেশটির সেনাপ্রধান বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছিলেন। এদিকে এই হামলাকে হামাস ও আন্তর্জাতিক মহল এটিকে আগ্রাসন ও আইনের লঙ্ঘন বলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি খুশি নন, কারণ এই হামলার ফলে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছিল তা ভেস্তে যেতে বসেছে। এই খবরটি সব মিডিয়াতেই গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন সারাবাংলা.net। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদা চুথি।